এক্সপোজ আপনাদের করতে হবে। দেখুন, আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি, যেমন আরজি করের সময় সিপিএম বিজেপি মিলিয়ে যে সমস্ত খবর রটালো, সংবাদ মাধ্যম পরে দেখিয়েছে, আগে সোশ্যাল মিডিয়াতে রটিয়েছে। কি আমি ভুল বলছি? পোস্টমর্টেমই হলো না, বললো মেয়েটার কলার বোন ভেঙে গেছে, পেলভিস বোন ভেঙে গেছে। আগে রিপোর্টের জন্য তো ওয়েট করুন। এবার যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাউন্টার হয়নি, একতরফা এরা ন্যারেটিভ বিল্ড করলো। আমরা প্রথম দিন থেকে বলেছি যে কেস যদি চায় সিবিআই নিক, কারো কোনো আপত্তি নেই। আজকে প্রায় 1.5 বছর হলো সিবিআই তদন্ত করছে। ছেলেটাকে একদিনে মমতা ব্যানার্জি ধরেছিল, 1.5 বছর ধরে সিবিআই তার বাইরে আর কাউকে অ্যারেস্ট করতে পারেনি। যেটা আমরা 24 ঘন্টায় করেছি সেটা ওদের করতে প্রায় 16 মাস লেগেছে। কিন্তু এই যে একতরফা মিথ্যে কথা বলার ন্যারেটিভ, বাংলাদেশের ভিডিও চালিয়ে বলছে মালদায় হয়েছে, বাংলাদেশের ভিডিও চালিয়ে বলছে মুর্শিদাবাদে হয়েছে। এগুলো আমাদের, এদের যে প্রকৃত স্বরূপটা এটা উন্মোচিত করতে হবে। কেন এদেরকে বাংলা বিরোধী বলি? এই যে আজকে বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, আরে আপনি বলুন তো, বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত দেশের বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই যে একের পর এক হিন্দু ভাইদেরকে হত্যা করা হয়েছে, একটা টুইট করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে? তারা হিন্দুর ধারক বাহক। গীতা পাঠ অনুষ্ঠানে একজন গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে উত্তম মাধ্যম তাকে পেটানো হচ্ছে। এটা আমাদের দায়িত্ব নয় মানুষকে বলা যে দল 70টা আসন নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে উত্তম মধ্যম মারে, সে দল যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে বাঙালির উপর কি অত্যাচার করত? আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আমাদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে। আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কম করে এখনো পর্যন্ত 78 জন মারা গেছে, আজকেও একজন মারা গেছে। আমরা এই কারণে এসআইআর এর বিরোধিতা করেছিলাম। অপরিকল্পিত নোটবন্দি, অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত এসআইআর, সব অপরিকল্পিত। যারা ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে তারা অবৈধ, আর দেশের প্রধানমন্ত্রী বৈধ। আমরা যদি সবাই অবৈধ হই, তাহলে দিল্লিতে বসে যে দেশ চালাচ্ছে সেও অবৈধ। তাদের যুক্তিতেই তো তারা অবৈধ। মানুষ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, রাষ্ট্রপতি অবৈধ। কেন? এই সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচিত করে। রাজ্যপাল অবৈধ, সব অবৈধ। মানুষ অবৈধ আর বিজেপির নেতারা বৈধ। কোথাও যদি কোনো খবর পান কোনো মানুষের অসুবিধা হচ্ছে, আপনাদের তরফ থেকে সেই বুথে যোগাযোগ করার ব্যবস্থা করুন, সেই ক্যাম্পে নিয়ে যান। আমাদের প্রত্যেকটা অঞ্চলে, ওয়ার্ডে ক্যাম্প রয়েছে। আপনাদের কাছে ফোন রয়েছে সবার, ফোনই তো আপনাদের অস্ত্র। ফোন দিয়েই তো আপনি সত্যিকে উপস্থাপিত করবেন আর মিথ্যের বেড়াজাল ভাঙবেন। যত লোক আপনার হোয়াটসঅ্যাপে রয়েছে, ফেসবুকে রয়েছে, আপনি সঠিক কথাটা তাদের সামনে তুলে ধরুন, তারপর মানুষ ঠিক করুক। গণতন্ত্রে মানুষ ঠিক করবে, এটাই অধিকার মানুষের। কিন্তু মিথ্যে কথা বলে গত 7 বছরে বাংলার 6.5 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন, পোস্ট করুন। 6.5 লক্ষ কোটি টাকা বাংলা থেকে নিয়ে গেছো আর 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছো, তাহলে কত কোটি টাকা হয়? এক একটা বুথে 2.5 কোটি টাকা। একটা বুথে খুব বেশি হলে 200-250 পরিবার থাকে। একটা বুথে 2.5 কোটি টাকা বাংলার প্রাপ্য।
মানুষকে এগুলো বলতে হবে। এদের নেতারা চায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, যারা বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দাও, এখনো সে তার পদে বহাল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিজেপির আইটি সেলের দায়িত্বে যে রয়েছে অমিত মালব্য, সে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে না নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের নামটাও লিখতে পারতো না, বর্ণ পরিচয়। আমাদের ভাষা শেখাবে। রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। আজ স্বামী বিবেকানন্দর 164তম জন্ম জয়ন্তী 163তম হবে, 164তম জন্মদিবস, জন্মবার্ষিকী 163তম। সেই স্বামী বিবেকানন্দকে বিজেপির নেতা সুকান্ত মজুমদার বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই বিজেপি নেতা 2019 সালে এই বিজেপির নেতারা কর্মীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন। দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে। বঙ্কিম দা ছোটবেলায় টেবিল টেনিস খেলতো জানো। শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না, সম্মানীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না। অমিত শাহ এসে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো নামই জানে না, তার জন্মস্থান জানে না। মানুষকে এগুলো বলতে হবে, বোঝাতে হবে। এই যে হঠাৎ করে 2-4টে পোস্ট করে দেয় এখানে ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, এগুলো দেখেন আপনারা, খেয়াল রাখেন, খেয়াল রাখেন। শুনুন, এগুলো প্রথমত যেখানে হবে সেখানে যে নির্বাচিত প্রতিনিধি আছে তার সাথে আগে কথা বলবেন, পুরো ঘটনাটা কি আগে জানতে হবে। হঠাৎ করে একজন মাতাল এসে রাত্রিবেলা 2টোর সময় মদ খেয়ে ঠাকুরের একটা হাত ভেঙে দিল, নিয়ে বলছে তৃণমূল করেছে, হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়ার ধান্দা। রেড রোড দখল করে কেন নামাজ পড়া হবে? আরে এটাই বাংলার কৃষ্টি রে ভাই, যেটা ভারতবর্ষ পারে না বাংলা করে দেখায়। এটাই বাংলার ঐতিহ্য। আর এখানে আমি অন ক্যামেরা বলছি, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের জন্য ত্যাগ করতে জানে, তাকে আপন করে নিতে জানে, সুখ দুঃখের মধ্যে ভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করতে জানে। এটাই বাংলা। আমরা যখন দুর্গাপুজো করি তখন 10 দিন, 15 দিন, 20 দিন, কোথাও কোথাও 3 মাস রাস্তা বন্ধ করে আমরা প্যান্ডেল করি। এটাই বাংলার কালচার, অস্তিত্ব। যারা বড়দিনে পার্ক স্ট্রিটে ঘুরতে আসে, জিজ্ঞেস করেছেন ধর্ম কজন? খ্রিস্টান কজন? হিন্দু কজন? মুসলমান? এই যে সাম্প্রদায়িক বিষ বপন করার একটা মরিয়া প্রচেষ্টা, আমাদের সকলকে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে। বিজেপির নেতারা বলছে বিরিয়ানি যখন কিনবে দোকান দেখে কিনবে। সেই বিজেপির নেতাকে জিজ্ঞেস করুন তো, যার দোকান থেকে জামা কিনিস ধর্ম দেখে কিনিস? তাহলে উলঙ্গ হয়ে ঘুরতে হবে। যে গাড়িতে চড়ে বড় বড় ভাষণ দিস, যে গাড়িতে চড়ে বড় বড় ভাষণ দিস, সেই গাড়িতে যে মেকানিক কাজ করেছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেছিস? বাড়িতে যখন বাজার থেকে বাবা কাকা সবজি নিয়ে আসে, মাছ নিয়ে আসে, মাংস নিয়ে আসে, কাটাটাকে জিজ্ঞেস করিস বিক্রেতা হিন্দু না মুসলমান? ঠাকুরের সিংহাসনে যখন আমার মায়েরা, কাকিমারা, দিদিরা, বোনেরা ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরের সিংহাসনে সেই ফুল অর্পণ করে মায়ের উপাসনায়, বন্দনায়, জিজ্ঞেস করিস ঠাকুরের যে ফুল বিক্রি করেছে সেই বিক্রেতার ধর্ম কি হিন্দু না মুসলমান? বাড়িতে 2টোর সময় যদি কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, কারো শরীর খারাপ হয়, স্ট্রোক হয়, অ্যাম্বুলেন্স ডাকার আগে জিজ্ঞেস করিস চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান? যে বাড়ি তৈরি করেছে
সেই শ্রমিকের ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করিস? জলের বোতল দোকান থেকে কিনে যখন খাস জিজ্ঞেস করিস বিক্রেতার ধর্ম কি হিন্দু না মুসলমান? আমাদের মধ্যে হিন্দু মুসলমান করবে। বাংলার দম জানে না। আগের বার 214 বলেছিলাম, এবার 250 করতে হবে। 250 করতে হবে। সত্তরটা এমএলএ নিয়ে কে চিকেন রোল বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ফিশ ফিঙ্গার বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে, বিজেপির নেতারা ঠিক করবে এই বাংলায়? হ্যাঁ, গীতা পাঠ অনুষ্ঠানে একটা সংখ্যালঘু ভাইকে মারছে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে। গীতা পড়েছে এরা কোনোদিন? আমি এটা অনেক জায়গায় বলেছি, এই শ্লোকটা আপনারা দেখুন, এটা মানুষকে বলুন। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, একটা মন্ত্র বলতে পারবে? নিজেদের মেরুদণ্ড বিক্রি করতে হিন্দু সাহায্য, আমাদের হিন্দুত্ব শেখাবে। আমরা স্বামীজির হিন্দুত্বে বিশ্বাস করি, যোগী আদিত্যনাথের হিন্দুত্বে নয়। আজকে স্বামীজির জন্ম জয়ন্তীতে, জন্ম দিবসে তার আদর্শকে স্মরণ করে চলার অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে আজকের দিনে। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের নাম বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছিল, সেই স্বামী বিবেকানন্দর আদর্শে আমরা চলি। বিজেপির নেতাদের কাছে আমাদের সার্টিফিকেট নিতে হবে না, কিন্তু আপনারা আপনাদের কাজটা করবেন। কোথাও বুথের নেতা কিছু করলো কি করলো না দেখার দরকার নেই। আপনাকে আজকে 12 তারিখ, কালকে 13, 14 ছেড়ে দিন, দুদিন পর 15 তারিখ থেকে আগামী 5 দিন আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়ায় লড়বেন, 5 দিনের প্ল্যান যেন সবার কাছে থাকে। আবার 20 তারিখ, 15, 16, 17, 18, 19, 5 দিন হয়ে গেল। আবার 20 তারিখ, 20, 21, 22, 23, 24, আগামী 5 দিনের প্ল্যান তৈরি করতে হবে। 100 দিন সময় থাকলে এরকম 20 বার প্ল্যান তৈরি করে আগামী 100 দিনের আমাদের টাইমলাইন আমাদের সবাইকে তৈরি করতে হবে, যে প্রত্যেক ঘন্টায় প্রত্যেক জায়গায় গিয়ে যেখানে আমাদের বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে, আমাদের ছোট করে দেখানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিম তৈরি করা হচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে মা শারদাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে এই বিজেপি। তুই গালাগালি দে, আমাদের দে, মা শারদাকেও ছাড়ছে না। তো এদের প্রকৃত স্বরূপটা মানুষকে দেখাতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে, যে আমি আগামী 5 দিনে গঠনমূলকভাবে কিভাবে, কোথায় আমার কাউন্টার করা উচিত, কোন পোস্টে বিজেপির নেতারা গিয়ে পোস্ট করছে, বিজেপির কর্মীরা গিয়ে পোস্ট করছে, টাকা ছড়াচ্ছে, অর্থবল বনাম জেদের লড়াই। আজকে যে উৎসাহটা দেখিয়েছেন সেটা আমি ফেসবুকে, টুইটারে আর ইনস্টাগ্রামে দেখতে চাই আগামী 100 দিন। আজকে যে উন্মাদনা উদ্দীপনা দেখিয়েছেন সেটা আমি ফেসবুকে, টুইটারে আর ইনস্টাগ্রামে দেখতে চাই আগামী 100 দিনে। আমি কবে থেকে বলেছি এদের যে আমাদের সরকার রিপোর্ট কার্ড তৈরি করেছে, তোমাদের সরকারের রিপোর্ট কার্ড কোথায়? 2024-এ প্রধানমন্ত্রী সভা করতে এসে বলেছিল আমরা আবাস যোজনায় 1000 কোটি টাকা দিয়েছি, আমরা শ্বেতপত্র প্রকাশ করার দাবি করেছিলাম, করতে পারেনি। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। কিন্তু আমাদের কর্মীদের শপথ নিতে হবে। আমি অনুরোধ করব, কেউ অশালীন ভাষা ব্যবহার করবেন না, ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওদের নেতারা মঞ্চ থেকে মহিলাদের গালাগালি দেয়, আমরা যেন শালীনতার গণ্ডির মধ্যে থেকে কাজ করি।
আমরা যুক্তি নিয়ে কাজ করব, সঠিকভাবে যুক্তি উপস্থাপিত করব। যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস এরা তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে, একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নাও। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। দিদির শক্তি তো আপনারাই, দলের শক্তি তো আপনারাই। কিন্তু আমরা যদি সবাই, আমাদের মধ্যে অনেকে আছে যারা আমাকে বলে দাদা আমরা তো জিতবই না, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই। আমি জিতব, কিন্তু আপনারা যদি সবাই মিলে খাটেন, পরিশ্রম করেন, 100% দেন, তাহলে বিজেপিকে 50-এর নিচে আমরা নামাবো। এটা তখনই সম্ভব হবে যদি আপনারা সবাই মিলে খান। এটা করতে হবে, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দিচ্ছি। এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, আপনারা দেখেছেন সবাই, আজ থেকে 2-3 দিন আগে। এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো জায়গায়। আমি বলছি আপনাকে, এগুলো আপনাদের যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে কোথায় আপত্তি। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে, যদিও এটা সংবাদ মাধ্যম দেখাবে না, দায়িত্ব আপনাদের মানুষকে বোঝানো। আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? তথ্য যুক্তি সহকারে আপনাকে বোঝাতে হবে। আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসছে। যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো, দিল্লির অফিসেও রেড হতো, আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে, একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে। আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয়, তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন? আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত। আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরো 5টা অফিস আছে, সেখানে রেড হয়নি কেন? খালি বাংলায় কেন? এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। যুক্তি আমাদের অস্ত্র, ফোন আমাদের অস্ত্র। ফেসবুক লাইভ করুন, মানুষকে বোঝান। বিজেপির নেতারা যখন টাকা নেয়, ক্যামেরায় ধরা পড়ে, তখন ইডি দেখতে পায় না, চোখ কানা হয়ে যায় না? যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে। আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই খারাপ, তারা সবাই চোর, আর তুমি সাধু। এগুলো আপনাদের বোঝাতে হবে তথ্য সহকারে। তথ্যটা মানুষের কাছে ঠিকমতো পরিবেশন করতে হবে। যে আপনি রেড করবেন, আমায় কম টর্চার করেছে? কতবার ডেকেছে? আমাকে ডেকেছে, আমার স্ত্রীকে ডেকেছে, আমার ছোট ছোট ছেলে মেয়ে এয়ারপোর্টে আটকে দিয়েছে। 4 বছরের ছেলে, 9 বছর মেয়ের বয়স ছিল, এয়ারপোর্টে আটকে দিয়েছে।
দিল্লিতে ডেকেছে, দিল্লিতে গেছি। কলকাতায় ডেকেছে, কলকাতায় গেছি। সিবিআই ডেকেছে, গেছি। ইডি ডেকেছে, গেছি। কি ভাবেন যে আমরা ইডি সিবিআই ডাকবে ভয় পেয়ে যাব? তৃণমূলকে যত চমকাবেন তৃণমূল তত শক্তিশালী হবে। আমাদের ধমকে চমকে লাভ নেই। সবার তো মেরুদণ্ড থাকে না। পরের জন্মে আপনি চেষ্টা করে দেখতে পারেন। এই জন্মে তো নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। দল তো মায়ের মতো। আচ্ছা, আপনার মাথার উপর যদি কেউ বন্দুক ঠেকিয়ে বলে, এই শোনো, কাল থেকে তোমার মা না, তোমার মা নয়, এই মহিলা তোমার মা, আপনি মানবেন? দল তো আমার মা। আমরা যেখানে যেটুকু কাজ করার সুযোগ পেয়েছি, পরিচিত হয়েছে, তো দলের জন্য। দলের সাথে বিশ্বাসঘাতকতা, যারা বিশ্বাসঘাতকতা করে গেছে তারা ধোয়া তুলসী পাতা। ইডি সিবিআই লাগিয়ে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি, সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন। বিজেপির নেতাদের বলবো, ক্লাস নিয়ে আসুন। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। সিপিএম এর বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। আপনি তো কোন ছাড়? বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। হাত, পা, কনুই, হাঁটু সব ভেঙে দিয়েছে, তাও মাথা নত করেনি। আর আপনি ভাবছেন ইডি সিবিআই গিয়ে পাঠিয়ে মমতা ব্যানার্জিকে দুর্বল করব? ইডি সিবিআই এর সাথে বা এরা যে ভাষায় বোঝে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে। বাংলার অন্য রাজ্য এক নয়। অন্য জায়গায় কি করবেন? আপনি রেড করবেন, তারপর ভয় দেখাবেন, তারপর বলবেন লুকি লুকি ডিল করে, এই তুমি আমার দলে চলে আসো, ইডি সিবিআই আর তোমাকে ছোবে না। যেমন এখানে এত নেতা আপনারা দেখেছেন, যারা গেছে সবার রাস্তা ক্লিয়ার। ডবল ইঞ্জিন সরকার, মানে এখানেও চুরি করবে আর দিল্লিতেও চুরি করবে। দিল্লির ইডি সিবিআইও টাচ করবে না, আর যেখানে এরা ক্ষমতায় আছে স্টেট পুলিশও টাচ করবে না। না, এরা চোর সারা বাংলার মানুষ জানে, কিন্তু এদেরকে জবাবটা এমন দিতে হবে। দেখুন, একটা বিধানসভা থেকে 100 ভোটে জেতাও জেতা, আবার 1 লক্ষ ভোটে জেতাও জেতা। কিন্তু চরের ইন্টেন্সিটিটা এমন হতে হবে যেন ঘাটটা ঘুরে যায় আর বাংলার মানুষের দিকে চোখ উঠিয়ে তাকাতে না পারে গণতান্ত্রিকভাবে। আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। বাংলার মানুষকে আপনি কখনো বাংলাদেশি যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই। যার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, গায়ে ধাক্কা দিয়ে বিএসএফ পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। আমরা আইনি লড়াই করে তাদেরকে দেশে ফিরিয়ে আনছি। এরকম ভুড়ি ভুড়ি ঘটনা। কালকে আমি খবর পেয়েছি, সাগরের 13টা ফ্যামিলিকে জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাইরে কাজ করতে। আমি পরিবারের সাথে যোগাযোগ করেছি, বলেছি কেউ চিন্তা করবেন না, আমরা ফিরিয়ে আনবো। আমরা যতদিন বেঁচে আছি আপনারা করতে পারবেন না। আজকে আমরা এই যে রাজ্য সরকার যে কাজগুলো করছে, সোশ্যাল মিডিয়ার যারা প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের দায়িত্ব কি? যে এত অর্থনৈতিক সমস্যা, প্রতিকূলতা, তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা করছে, নিজের তহবিল থেকে, রাজ্যের তহবিল থেকে বাড়ি দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্যের খরচ হয় প্রতি বছর 27,000 কোটি। এর মধ্যে বিজেপির কোনো অবদান নেই। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাজ্য সরকার দেয় 40%, কেন্দ্র সরকার দেয় 60%। 4 বছর ধরে টাকা আটকে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমার টাকা লাগবে না, আমি তোমাদের কাছে মাথা নত করবো না। আমাদের রাজ্যের কোষাগার থেকে আমরা 8,000 কোটি টাকা খরচা করে 20,000 কিলোমিটার রাস্তা করার সংকল্প করেছি। গত বছর 12 লক্ষ পরিবারকে তাদের মাথায় ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার।
কেন্দ্রের কোনো রকম সাহায্য সহযোগিতা ছাড়া। এগুলো বাংলার মানুষকে কাছে আপনারা পোস্ট করবেন। আরে আপনার এলাকায় যে কটা মানুষ বাড়ি পেয়েছে, এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে, যান মানুষের প্রতিক্রিয়া নিন, টেস্টিমোনিয়াল বানান, বানিয়ে পোস্ট করুন। মানুষের বিজেপি সম্পর্কে কি ধারণা মানুষকে বোঝান। আমি যখন নবজোয়ারে গেছি, আমার সব থেকে বড় শিক্ষা, মানুষ জানে না যে আমার বাড়ির টাকা রাজ্য দেয় না কেন্দ্র দেয়, কত টাকা রাজ্য দেয় কত টাকা কেন্দ্র দেয়, মানুষ জানে না। মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে ভারতবর্ষের পার্লামেন্টের আইন 60% টাকা দেবে কেন্দ্র, 40% টাকা দেবে রাজ্য। এবার যদি 5,000 কোটি টাকা বরাদ্দ হয়, সেখানে 60% মানে 3,000 কোটি টাকা। এই 3,000 কোটি টাকা মোদী সরকারের দেওয়ার কথা, আর 2,000 কোটি টাকা আমাদের মামাটি মানুষ সরকারের দেওয়ার কথা। আমাদের সরকার আমাদের টাকাটা ছেড়েছে, ওরা ছাড়ে না। পরবর্তীকালে যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজের কোষাগার থেকে দিচ্ছে। এবার আপনার এলাকায় যদি 50টা লোক বাড়ি পায়, আপনি 50টা লোকের কাছে যান, তাদেরকে বোঝান যেখানে কেন্দ্র সরকারের কোনো দায় নেই, কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই, কোনো অবদান নেই। লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বলছে বন্ধ করব, আবার বিজেপি নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। তাহলে এবার প্রশ্ন ওঠে যে বিজেপির প্রায় 14টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, সরকার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন আস্কড বাংলার 2,32,00,000 মহিলাকে কোনো প্রশ্ন কোনো কন্ডিশন ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান, চ্যালেঞ্জ, একটা রাজ্য। পাশে ত্রিপুরা, আসাম, ওদিকে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, মেঘালয়, মহারাষ্ট্র, একটা রাজ্যে নো কোয়েশ্চেন আস্ক সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক বিজেপি। আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইব না, দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন আস্কড, মানে আপনার ইনকাম 2,000 থাকলেও আপনি পাবেন, 20,000 থাকলেও আপনি পাবেন। বিজেপি বলেছিল মহারাষ্ট্রে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, তারপর ভোটে জিতে যাওয়ার পর ভেরিফিকেশনের নাম করে 60 লক্ষ মহিলার নাম বাদ দিয়েছে, ভেরিফিকেশন আর স্ক্রুটিনির নাম করে। বিহারে বলেছিল আমরা ভোটে জিতলে 2 লক্ষ টাকা করে মহিলারা পাবে, এককালীন 10,000 টাকা দিয়েছে, তারপর টাটা বাই বাই, ভোট শেষ, ওরাও পালিয়ে গেছে। আর মমতা ব্যানার্জির পার্থক্য কি শুনুন। আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো বলেছিলাম 2021 নির্বাচনের আগে, বলেছিলাম পরিবারের একজনকে 500 টাকা দেবো। যেই নির্বাচন হয়ে গেল, পরের সপ্তাহে মমতা ব্যানার্জি ঘোষণা করলো যে পরিবারের একজনকে না, পরিবারের সবাইকে দেবো। আমরা নির্বাচনের আগে যেটা বলি তার ডবল নির্বাচনের পরে করি। আমরা তো অপেক্ষা করতে পারতাম 26 অবধি, যে আবার নির্বাচনের সময় একটা ঘোষণা করবো, তা তো করিনি। একজনকে দেওয়ার কথা ছিল, পরিবারে 5 জন মহিলা থাকলে 5 জনই পাচ্ছে, যেখানে 6 জন মহিলা রয়েছে 6 জন পাচ্ছে, যেখানে 2 জন রয়েছে 2 জন পাচ্ছে। 2,32,00,000 মহিলাকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। এগুলো মানুষকে আপনাদের বলতে হবে। এখানে বিজেপির কোনো অবদান নেই। যারা রাস্তাঘাট, মানে আমাদের টাকা বন্ধ করেছিল, এ তো ঠিক আছে, তাও লড়াই করাই, কিন্তু আমার মৌলিক অধিকার, আমি ভোট দেবো না কেন? আমি বাঙালি, আমার অপরাধ আমি বাংলায় কথা বলি। বাংলায় কথা বলার অপরাধে যদি গ্রামের রাজবংশী ভাইদের পাঠিয়ে দেওয়া হয়, তপশিলি ভাইদের পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে, তাহলে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কি ভাষায় কথা বলে? তারা জেলে যাবে না কেন? আমাদের সবাইকে জেলে ঢুকান না, আমরা সবাই তো বাংলায় কথা বলি। জয় বাংলা যখন বলবেন গর্ব করে বলবেন। যারা ধর্মের নামে ভাবছেন বিজেপি হিন্দু ধর্মের রক্ষাকর্তা, এই বিজেপির এজেন্সি দুর্গাপুজোর ক্লাবগুলোর পিছনে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়েছে। এই বিজেপির নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। এগুলো মাথায় রাখবেন।
এই বিজেপির নেতারা আমাদের অপমান করেছে। কি এত আপনার তারা? 2024 থেকে আপনি করতেন, নির্বাচন হয়েছিল জুন মাসে, আপনি জুলাই থেকে এসআইআর করতেন, কোনো নির্বাচন ছিল না, কেউ তো বারণ করেনি। নভেম্বর মাস থেকে এসআইআর, ডিসেম্বর থেকে এসআইআর চালু, আর ঘোষণা হবে ইলেকশন ফেব্রুয়ারিতে। আজকে এই যে এত লোক মারা গেল, এর দায় কার? নোটবন্দিতে প্রায় 140 জন মারা গেছে, দায় কার? কালো কৃষক আইনের কারণে 700 জন কৃষক আত্মহত্যা করেছে, দায় কার? দিল্লিতে কৃষকরা ঢুকতে পারে না, আর জঙ্গিরা ঢুকে ব্লাস্ট বিস্ফোরণ করে দিচ্ছে। কৃষকদের ঢোকার সময় এত বড় বড় 10 ফুট 12 ফুটের ব্যারিকেড, আর 4 জন জঙ্গি ঢুকে কাশ্মীরের পেহেলগামে দিনের আলোতে 26 জন নিরীহ মানুষকে মানে গুলি করে ঝাঁঝরা করে দিল। আর যার ব্যর্থতার কারণে করলো, অমিত শাহর মন্ত্রক তাকেই আবার এক্সটেনশন দিল। এগুলো বলতে হবে মানুষকে। এর উত্তর দিতে পারবে বিজেপি? এর উত্তর দিতে পারবে? আমাদের বাংলাদেশি বলেছিল, আজকে জ্ঞানেশ কুমারের আর অমিত শাহর ক্ষমতা আছে যে 58 লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছে, তার মধ্যে কজন রোহিঙ্গা আর কজন বাংলাদেশি তালিকা প্রকাশ করবে। আমরা চিফ ইলেকশন কমিশনারের কাছে মিটিং করতে গিয়ে এই পয়েন্টগুলো বলে এসেছি। উনি ভেবেছিলেন আমাদের একটু ধমকে চমকে দেবেন, আর আমরা হয়তো মিউ মিউ করে বেরিয়ে আসব। আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে গেছে, আমি বলেছি আঙ্গুল নামিয়ে কথা বলবেন। আপনি মনোনীত, আমি নির্বাচিত। আপনাকে আমার প্রভুরা পাঠিয়েছে, আমাকে মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে। আমাকে বলেছে আই অ্যাম কনস্টিটিউশনাল অথরিটি। আমাকে বলছে আই এম কনস্টিটিউশনাল অথরিটি, আমি বলছি আই এম পাবলিক অথরিটি। আমি মানুষের কাছে দায়বদ্ধ। এসব ধমকানি চমকানি অন্য জায়গায়। আর আমি তো বলেছিলাম সিসিটিভি প্রকাশ করতে, পারেনি তো। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম একটা উত্তর দিতে পারেনি। 5 বছর ধরে বাঙালিকে বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে। তাহলে তালিকা প্রকাশ করা উচিত না? কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে, কোথায়? এগুলো আপনারা প্রচার করবেন না? এদের ব্যর্থতাগুলো বাংলার মানুষের কাছে তুলে ধরবেন না? লোকাল প্রচার যেমন করতে হবে, রাজ্যের জন্য মমতা ব্যানার্জি যা করেছে সেগুলো তো মানুষকে বলতে হবে। চায়ের দোকানে বলতে হবে, বাসে বলতে হবে, ট্রেনে বলতে হবে, আড্ডায় বলতে হবে, ক্লাবে ক্যারাম খেলতে গিয়ে বলতে হবে, সব জায়গায় বলতে হবে যে যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে এই বিজেপি সরকার, বাংলার মানুষকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা নিয়েছে। যেখানে সুযোগ পাবেন বলবেন। আর অনেকে ভয় পান যে বিজেপিকে আক্রমণ করব, তারপর যদি আমাদের বিরুদ্ধে কোনো আইনত মামলা হয়। আমার স্পেশাল লিগাল টিম রয়েছে, আপনার যা আইনত সাহায্য লাগবে দেবাংশু আর তিরাঙ্কুরকে বলবেন, আমি দাঁড়িয়ে থাকবো আপনাদের সাথে। আমরা থাকতে দেখি না কার গায়ে স্পর্শ করে। অনেক ধমকানি চমকানি দেয় না, এই করব তাই করব, টিকি ছুঁয়ে দেখায়। খালি শালীনতা গণ্ডির মধ্যে থেকে একদম যুক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন, প্রতিবাদ করবেন যুক্তি দিয়ে। এদের কাছে যুক্তি নেই, কিচ্ছু নেই। আমি কবে থেকে বলছি আয় ভাই লড়বি, আয় পরিসংখ্যান নিয়ে আয়, রিপোর্ট কার্ড নিয়ে আয়, পাত্তা নেই। কি নয় হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, ব্রাহ্মণ কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে তোদের থেকে হিন্দুত্ব শিখতে হবে, আমাকে শিখতে হবে। হিন্দু মেরে যারা ক্ষমতায় এসছে তাদের থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে। মা দুর্গা বংশ নিয়ে যারা কথা বলে তাদের থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে। নির্বাচন হওয়া উচিত, রাজনৈতিক লড়াই হওয়া উচিত
ইস্যু নিয়ে, স্বাস্থ্য, পর্যটন, শিক্ষা, কর্মসংস্থান, শিল্প, বাসস্থান, পরিকাঠামোগত উন্নয়ন, যে একটা সরকার এতদিন ক্ষমতায় কি কাজ করেছে। আর বিশেষ করে আমরা যখন আমাদের রিপোর্ট কার্ড দিচ্ছি, আপনারা 12 বছর ক্ষমতায় আপনারা রিপোর্ট কার্ড দিচ্ছেন না কেন? যে বাংলার জন্য কি করেছেন? এত বড় বড় ভাষণ যখন দিচ্ছেন, ডাইরেক্ট চ্যালেঞ্জ করুন। এরা চার্জশিট পেশ করবে, আমাদের একদম জনতার আদালতে নিয়ে যেতে হবে। যে বিজেপির নেতারা বাংলার টাকা আটকে রেখেছে, বাংলার মহিলাদের বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, তারা চার্জশিট দিচ্ছে। আবার মনে রাখবেন সংখ্যাটা, 680 কোটি টাকা একটা বিধানসভার আটকে রয়েছে। কত টাকা? একটা বুথে কত? 2.5 কোটি। 2.5 কোটি টাকা। মানে বাড়তি যদি 2 লক্ষ কোটি টাকা আমাদের হাতে থাকতো, তাহলে আপনি ভাবুন কি করতো মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও একটা দীর্ঘদিনের লম্বা রাস্তার দাবি রয়েছে, একটা ব্রিজ করতে 50-60 কোটি টাকা খরচা হয়, ছোট ব্রিজ করতে গেলে। বড় ব্রিজ করতে গেলে তো 1000-1200 কোটি টাকা খরচা। মানে একটা বিধানসভায় যদি 100 কোটি টাকারও ব্রিজ হয়, তাহলে 5টা করে ব্রিজ হতো। যেখানে 27,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, সেখানে 50,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিত। মোদি আটকে রেখেছে যাতে দিতে না পারে। এই টাকা আমাদের তুলে নিয়ে গেছে এখান থেকে, জিএসটির আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে। তাই এগুলো আমাদের সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপিত করতে হবে। এবং আপনারা ভাববেন না যে আমাদের দল বলল না, আমাদের দল জানালো না। উপস্থিত বুদ্ধি কাজে লাগান। আপনারা মোটামুটি জানেন, কোনোদিন আপনাদের মাথা নত বা হেয় হয়, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা সে কাজ করবে না। আর যদি কেউ করে, তাকে দলে রাখা হবে না। আমরা ব্যবস্থা নিইনি বলুন তো? আমরা একমাত্র দল যে ব্যবস্থা নিয়েছি। অন্য কেউ নিয়েছে? এই অজিত পাওয়ার থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, সব তো বড় বড় পদ পেয়েছে। যারা দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে, তাদেরকে বড় বড় পদ দিয়েছে। আর আমরা দল থেকে বহিষ্কার করেছি, এক্সপেল করেছি, সাসপেন্ড করেছি, তাড়িয়েছি। এটাই তো পার্থক্য। যাই হোক, অনেকক্ষণ হয়েছে। আমি 4:30টায় শুরু করেছি, এখন 5:30 বাজে। প্রায় 1 ঘন্টা আপনাদের সাথে কথা বললাম। আমি আগামী দিনে আবার দরকার হলে আপনাদের সকলের সাথে মিলিত হব। কিন্তু আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি, কর্তব্য কিন্তু অনেক বেশি। বাংলার সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার দায়ভারটা কিন্তু আপনাদের সকলের কাঁধে। এটা মাথায় রাখবেন যে আমার কাছে হয়তো ওয়াল রাইটিং করার মতো তুলি নেই, রং নেই, মাঠে নেমে রাজনীতি করার জায়গা নেই, কিন্তু ফোনটা রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে। আর ভালো কাজ যদি কেউ করে, দল কিন্তু সব রিপোর্ট রাখে। অ্যাসেম্বলি ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ আমরা সব রিপোর্ট রাখি। যাদেরকে দল মনে করবে যে ভালো কাজ করেছে, আগামী দিন দল তুলে নিয়ে এসে আপনাদের যোগ্য জায়গায় বসাবে, এই কথা আমি দিয়ে যাচ্ছি। আমি আরেকবার সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কিন্তু কথা দিলেন 250 করতে হবে। 250 মনে আছে তো? কথা রাখবেন তো? লড়বেন তো? লড়বেন? টানা 110 দিন লড়াই করতে হবে। কোনো জায়গা জমি ছাড়া যাবে না, 1 ছটাক জমি বিজেপিকে ছাড়া যাবে না। কোনো সময় অপচয় করা যাবে না। বাংলা জিতবে, বাংলা লড়বে, বাংলা গড়বে। আর সেই লড়াই এবং সেই বাংলাকে জেতানোর কারিগর আপনারা। আর জয় বাংলা যখন বলবেন, মাথা উঁচু করে বলবেন।
দেশের রাষ্ট্রপতি বাংলা এসে জয় বাংলা বলে গেছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই মিলে অভিষেক ব্যানার্জির জন্য আরেকবার জোর গলায় আওয়াজ করো। ডিজিটাল যোদ্ধারা তোমরা বোঝাও তোমাদের কত দাম। থ্যাংক ইউ অভিষেক দা। ইটস অ্যান অনার অ্যান্ড প্রিভিলেজ টু হ্যাভ ইউ হিয়ার অভিষেক দা। তবে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে অনেকে এসেছে, তারা প্রশ্ন দিয়েছে তোমায়, তাদের একটাই আবেদন তুমি যদি সেই প্রশ্নগুলোর উত্তর দাও। আমি তো সব কভার করে দিয়েছি, আর তো কিছু বাকি নেই। বলো। আচ্ছা, প্রথমেই অঙ্কন চক্রবর্তী, পুরুলিয়া। তার প্রশ্ন হচ্ছে, আপনি কি ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি কনজিউম করেন আর আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নাম কি? দেশের সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী। পুরোটাই তো পিআরএ চলছে, পুরোটাই। আজকে ঘুড়ি ওড়াচ্ছে, কালকে মন্দিরে যাচ্ছে, পরশুদিন গাড়িতে ঘুরছে, পুরোটাই তো কন্টেন্টের উপর। আজকে কি করছে প্রধানমন্ত্রী? দেখবেন ঘুড়ি ওড়াচ্ছে। কি এটা কন্টেন্ট না? তো যাই হোক, আমি অত সময় ফেসবুক বা এতে কাটাই না, কিন্তু আমার ফোনে প্রায় দিনে 10-12 ঘন্টা স্ক্রিন টাইম রয়েছে, যেহেতু আমাকে ফোনে অনেক কাজ করতে হয় ডেটা সংক্রান্ত। তো আমি যতটুকু কাজ করি ফোনেই করি। বাকি আলাদা করে ফেসবুকে কারোর কন্টেন্ট দেখার সুযোগ আমি পাই না। তবে আমাদের সহকর্মীরা অনেকে ভালো লেখে, ভালো বলে, আমি তাদের কথা শুনি, দেখি। এবং যারা দলের হয়ে কাজ করবেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের বাংলার উপর যে হামলা এবং আঘাত এবং বাংলার সংস্কৃতিকে নষ্ট করার যে প্রচেষ্টা, এটাও আপনারা তুলে ধরবেন মানুষের কাছে। সব কিছু রাজনৈতিক করার দরকার নেই। বাংলার উপর যে হামলা, বাংলার বিপ্লবীদের, বাংলার মনীষীদের, বাংলার সংস্কৃতি উপর, বাংলার ঐতিহ্যের উপর, এগুলোও যারা করবেন টাইম টু টাইম, বাংলার ইতিহাসটা যেন আগামী প্রজন্ম মনে রাখে, যারা নতুন প্রজন্মে রয়েছে এবং আগামী দিন যারা সোশ্যাল মিডিয়ায় আসবে বা মোবাইল ফোন ব্যবহার করবে, তারা যেন বাংলার অবদানটা ভুলে না যায়। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে গিয়ে পিছিয়ে গিয়েছিল। এই বাঙালিকে ভাগ করতে গিয়ে ব্রিটিশদের মাথা নত করতে হয়েছিল 1905 সালে। তারপর কলকাতা থেকে রাজধানীটা তুলে নিয়ে দিল্লিতে চলে গেছিল। সেই বাংলাকে ভাগ করতে এসছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। তো আগামী প্রজন্মে যাতে বাংলার ইতিহাস, বাংলার মনীষীদের অবদান, রাজনৈতিক লড়াই, স্বাধীনতার লড়াই, এগুলো জানতে পারে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, যারা নতুন এসছেন তারা অনেকে জানেন না। সবাইকে জানতে হবে, শিখতে হবে, শেখার শেষ নেই। তো এগুলো যেখানে পারবেন আপনারা বলবেন। পরের প্রশ্ন হচ্ছে স্নেহা ঘোষের থেকে, হাওড়া বালি। দাদা, আপনি নেক্সট জিম সেলফি কবে পোস্ট করবেন? 250 করার পর। তৃণমূল জিতবে, 250 হবে, তারপর হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সুমন পাত্র থেকে, নর্থ 24 পরগনা, রাজারহাট, নিউ টাউন। আমরা কিভাবে আমাদের নেতাদের সঙ্গে আরো বেশি ডিজিটাল ওয়েবে সংযুক্ত থাকতে পারি? একটা তো আমাদের অ্যাপ রয়েছে দিদির দুধ বলে, আপনারা জানেন। বাকি আমরা সবাই রয়েছি, ফেসবুকে রয়েছি, সেখানে মেসেজ করার সুযোগ রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছি, সেখানে মেসেজ করার সুযোগ রয়েছে, হোয়াটসঅ্যাপের চ্যানেল রয়েছে, সেটাকে আপনারা ফলো করতে পারেন। আপনারা টুইটারে বা এক্সে মেসেজ করার সুযোগ রয়েছে।
তাদেরকে ফলো করলেই আপনারা যোগাযোগে থাকতে পারবেন। বাকি যদি কারোর কোনো রকম কিছু ইনফরমেশন দেওয়ার থাকে সঙ্গে সঙ্গে আমাদের মেসেজ করে জানাবেন, আমাদের টিম তৎক্ষণাৎ যোগাযোগ করবে আপনাদের সাথে। কিন্তু কারোর যদি কোনো রকম কোনো আর্জেন্ট কিছু থাকে, আমি সেটা দায়িত্ব দিয়ে গেলাম ত্রিনাঙ্কুরকে আর দেবাংশুকে। আপনারা জানাবেন, এই দুজন সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সৈনব চক্রবর্তীর থেকে আলিপুরদুয়ার। আজকের অভিজ্ঞতাটি খুবই সমৃদ্ধ ছিল, আমরা কিভাবে এমন আরও অভিজ্ঞতা অর্জন করতে পারি? না দেখো, আমরা এরকম স্কেলের একটা কনক্লেভ এই প্রথমবার করছি। আমার মনে আছে কবে হয়েছিল রে, যেটা নজরুল মঞ্চে 2018 সালে। 2018 সালে একটা আমাদের কনক্লেভ হয়েছিল নজরুল মঞ্চে, অবশ্য জায়গা কম, সুতরাং 3-3.5 হাজার মতো কর্মীরা ছিল, তাদের সুযোগ করে দিতে পেরেছিলাম। আজকে প্রায় অনেক লোক এসছে। পরের বার আর এখানে হবে না, পরের বার আমরা নেতাজি ইন্ডোরে 20,000 লোকের সমাবেশ করব, কিন্তু বড় করে করব। কিন্তু আপনাদের সকলের সাথে আমি যোগাযোগে থাকব, আমাকে মেসেজ করে দেবেন। আমি অনেকের মেসেজ দেখি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু অনেক তথ্য পাই। কোন বুথ প্রেসিডেন্ট কাজ করছে না, কোন অঞ্চল প্রেসিডেন্ট কোথায় বদমাইশি করছে, সোশ্যাল মিডিয়ার লোকেরা কিন্তু জানায় আমাকে, আর সেগুলো দেখে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। খালি একটা মেসেজ আমাকে পাঠিয়ে দেবেন, আমি সব দেখি আর সব ব্যবস্থা নিই। তোমরা খোঁজ খবর রাখো না, অনেক জায়গায় অনেক নির্বাচিত জনপ্রতিনিধিদের যারা পার্টি চেয়ারম্যান করেছে বা পঞ্চায়েত সমিতিতে বসেছে, তাদের বিরুদ্ধেও দল কিন্তু ব্যবস্থা নিয়েছে সোশ্যাল মিডিয়ার কর্মীদের ইনপুটের ভিত্তিতে। আমরা যে তথ্যগুলো পাই আমরা কিন্তু যাচাই করি, যাচাই করে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিই। যার যা বলার থাকবে সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দেবে, ঠিক আছে? দাদা, আমাদের ডিজিটাল যোদ্ধারা কিন্তু অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ামে কন্টেন্ট পোস্ট করে গেছে, সাহায্য করে গেছে, যেই কারণে আমরা 10 জন বেঁচেছি 10টা ক্যাটাগরিতে, যাদের আমরা আজকে পুরস্কার দেব তোমার হাত দিয়ে। তাই তোমার অনুমতি থাকলে এক একজন করে ডাকবো। বেস্ট ফ্যান পেজ, তার উইনার অভিষেক ব্যানার্জি ফ্যান্স। বেস্ট ফ্যান পেজ অভিষেক ব্যানার্জি ফ্যান্স। নেক্সট ক্যাটাগরি হচ্ছে বেস্ট পেজ ম্যানেজার্স ডিস্ট্রিক্ট লেভেল, আর এটাতে উইনার্স হয়েছে বাবলু ওরাও এবং সফিউল আলম। বাবলি ওরাও এবং সফিউল আলম। বেস্ট পেজ ম্যানেজার্স অ্যাসেম্বলি কনস্টিটিউশন লেভেলে জিতেছে শেখ জাহির উদ্দিন। রবি ঠাকুর থেকে চেনেই ফিতে একটা সুযোগ ছাড়নি, তাই তাদের আঘাত দিতে আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি করতে পারবি না। তার বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে অষ্টমী গিরি। যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের বাংলা সবার ঠাঁই। ধন্যবাদ অষ্টমী। এবারে আমরা ক্যাটাগরিতে আসবো বেস্ট ডিজিটাল যোদ্ধা। তিনটে উইনার্স আছে, তার মধ্যে আছে সৌরদীপ শর্মা, অরিজিৎ ঘোষ এবং অর্পণ ব্যানার্জি। এসআইআর আর এনআরসিতে ভয় পাবো না
যেন সময় আছে এখনো এই বাংলা মাকে যেন জানবো আবার লড়বো আবার জিতবো আবার মাটি অত্যাচারী তুমি এবার সামনে ডিজিটাল যোদ্ধা সৌরদীপ শর্মা, অরিজিৎ ঘোষ এবং অর্পণ ব্যানার্জি। আরেকটু আওয়াজ হতে পারে? সেরার সেরা ডিজিটাল যোদ্ধারা এখন মঞ্চে। এর পরের ক্যাটাগরি বেস্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আর সেই ক্যাটাগরিতে উইনার হয়েছেন মৌসুমী চ্যাটার্জি। বেস্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মৌসুমী চ্যাটার্জি। একবার জোরে হাততালি, বেস্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে কথা। আর লাস্ট ক্যাটাগরি আমাদের স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আর এই ক্যাটাগরিতে আবারও দুজনকে আমরা ডাকবো, রিয়াজউদ্দিন এবং কুন্তল দে। তারা যখন প্রবেশ করবে মঞ্চে, আমি চাই আপনারা সবাই এক জোরে হাততালি দিন। পথে সামনে নতুন দিশা তারা সাহস দেখিয়েছে, তোমার অমানিসা করেছো ধর্ম দিয়ে বারবার content বানিয়ে গেছে। লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা যতই করো হামলা আবার জিতবে বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা আবার জিতবে বাংলা আবার জিতবে বাংলা রিয়াজউদ্দিন স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ডিজিটাল যোদ্ধা অ্যাওয়ার্ড। তাদের আঘাত দিতে আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি ভাগ করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি আচ্ছা দাদা, আরেকবার অনুরোধ এসছে ডিজিটাল যোদ্ধাদের থেকে, তারা আবার তোমার থেকে এই উত্তরটা জানতে চায়, আবার কবে তোমার এন্ড থেকে জিম সেলফি যাবে, খালি ওই উত্তরটা আবার চাই। বললাম যে 250 পাওয়ার পরে, এবার সেটা 2 মাস 3 মাসের ব্যাপার, টোকারটা করে মাঠের বাইরে হবে, তারপর হবে। আচ্ছা, শেষে একটা প্রশ্ন আছে ট্রিনানকুরের এন্ড থেকে, যেটা উনি করতে চায় দি অর্গানাইজার। প্লিজ ট্রিনানকুর। আচ্ছা, প্রশ্নটা মনে হয় আমার, দেবাংশু এবং আমাদের মতন যারা আছে তাদের অধিকাংশ তরফ থেকে আমরা বারবার চাই যে আমাদের লিডার আমাদের ডাইরেকশন দিক। আমি আমাদের লিডারের কাছে জানতে চাই, দাদা, ছাত্র যুবর অনেক দায়িত্ব, ইতিহাস পরিবর্তন করেছে, প্রচুর লড়াই করেছে, কিন্তু আগামী দিনে তুমি ছাত্র যুবদের থেকে ঠিক কি কি চাইছো দাদা, যদি একটু বিস্তারিত বলতে। তাই তো প্রশ্নটা ঠিক আছে তো? ঠিক আছে তো প্রশ্নটা? দেখুন, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ডেডিকেশন আর ফোকাস। মানে লক্ষ্যে অবিচল থাকা, দায়ে বায়ে আগে পিছে যাই হোক না কেন, আমার লক্ষ্যে আমি অবিচল থাকব। আমি একটা আপনাকে উদাহরণ দিতে পারি, এই যে ইডিকে পাঠাচ্ছে বা রেড করাচ্ছে, আপনার কাজ কিন্তু এসআইআরে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং তার সাথে মামাটি মানুষের 15 বছরের উন্নয়নমূলক কাজ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। ডেডিকেটেডলি আমাকে ফোকাসড ওয়েতে এই দুটোই করতে হবে, বাকি সব কিন্তু আমার ইররেলেভেন্ট। তো আমি দুটো জিনিস চাই, এক হচ্ছে ডেডিকেশন, যে আমি আজকে কাজ করলাম আবার 4 দিন পোস্ট করলাম না, আমি আজকে একটা ভিডিও করলাম আবার ঘুরতে চলে গেলাম। আমি যেখানে ঘুরতে যাব সেখানেও তো কেউ না কেউ আছে, সেখানেও যদি একটা চায়ের দোকানে একটা কাকুকে পাওয়া যায় বা একটা হোটেলে গেলাম, মামাটি মানুষের সরকার গত 15 বছরে বাংলার 10 কোটি মানুষের জীবন কোনো না কোনোভাবে স্পর্শ করেছে। আমি ঘুরতে যাই, বাইরে যাই, ছুটিতে থাকি, আমায় কাজ করতে হবে। কোনো রোববার নেই, কোনো সোমবার নেই, কোনো ছুটি নেই, কোনো শনিবার নেই, যা ছুটি আমার মে মাসের পর। আগামী 120 দিন, 110 দিন আমাকে এমনভাবে কাজ করতে হবে যে প্রতিদিন আমি এতটুকু ফাঁক রাখবো না। ফাঁক যদি থাকে, দেখবেন জল যেভাবে গড়িয়ে যায়, মিথ্যে খবর বা ফেক নিউজের ন্যারেটিভ কিন্তু সেভাবে স্প্রেড করে। আপনার জায়গা কিন্তু ছাড়া চলবে না, আমায় কন্টিনিউয়াসলি
পোস্ট করতে হবে, যেখানে ওরা ফেক ন্যারেটিভ বিল্ড করতে চাইছে সেখানে গিয়ে কমেন্ট করতে হবে, ইতিবাচকভাবে করতে হবে এবং যুক্তির মধ্যে তাকে ঘিরতে হবে, যুক্তি দিয়ে তাকে ঘিরতে হবে। তো যারা এখন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা আমার কথা সমাজ মাধ্যমে শুনছেন, আমি সকলকে অনুরোধ করব যে মাঠে ময়দানে পলিটিক্স হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক বা আপনি যে কাজ করুন না কেন, দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে ডেডিকেশন। যে আমি যখন লড়েছি আমি যেটা বললাম যে মা একবারই হয়, মা যেমন চেঞ্জ হয় না। এবার আমাকে সারা জীবন আমি যদি সেই মায়ের সন্তান হই, আমি যখন দেখব যে আমার মার অস্তিত্ব প্রশ্নের মুখে এবং আমার মার উপর হামলা হচ্ছে, আমি তখন আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যা করণীয় আমি করব। এটা লড়াই, এটা যুদ্ধ, এমনভাবে লড়তে হবে হয় আমরা মরব নইলে আমরা জিতব, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, জিত ইয়া হার নেই, মত ইয়া জিত। হয় যখন বর্ডারে সৈনিকেরা লড়ে না, যে ডেডিকেশন নিয়ে লড়ে, তারা যে মানসিকতা নিয়ে লড়ে, সেই মানসিকতা নিয়ে আমাদের লড়াই করতে হবে। এটা তো বিধানসভার ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার ভোট, দলকে চতুর্থবার ক্ষমতায় আনার ভোট, নইলে বাংলা বাঁচবে না, মানুষ বাঁচবে না। এবং খালি ক্ষমতায় আনলে হবে না, আমি যেটা বলেছি 250 যদি পেতে হয়, সেই মানসিকতা নিয়ে আমাদের লড়তে হবে। যেই তিরঙ্গা ঝান্ডার জন্য যখন সৈনিকেরা বর্ডার বা সীমানায় লড়াই করে, যে মানসিকতা নিয়ে লড়াই করে, আমরা সেই মানসিকতা নিয়ে লড়াই করব। कि जिस झंडे के लिए हम लोग लड़ रहे हैं, या तो वो लहरा के आएंगे या उसमें लपेट के आएंगे, দুটোর মধ্যে একটা। সেই ডেডিকেশন যেন আমি সবার মধ্যে দেখতে পাই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, আর নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ অভিষেক দা। আরেকবার সবাই মিলে একসাথে অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। সবাইকে আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ডিজিটাল যোদ্ধারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করে যাও। ধন্যবাদ, শুভরাত্রি। আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। নেতাজি আর রবি ঠাকুর থেকেছে নেই ভিটে, একটা সুযোগ ছাড়নি তাই তাদের আঘাত দিতে। আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি,